নমস্কার সবাইকে জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা 6 সেপ্টেম্বর 2020 মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, আগের ভিডিওগুলো যারা দেখেছো এবং যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে দেখে নেবে। তো আজকে আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি রয়েছে, কে তার প্রথম শিশুদের বই দ্য ওয়ান অ্যান্ড ওয়ান স্পার্কেলা প্রকাশ করতে প্রস্তুত? শিশুদের জন্য কে প্রকাশ করতে চাইছেন দ্য ওয়ান অ্যান্ড ওয়ান স্পার্কলা? তো অপশান রয়েছে চ্যানিং তাতুম, টম ক্রুজ অ্যান্ড লিওনার্দো দি ক্যাপ্রিও। তো তিনটি অপশানের মধ্যে উত্তর হয়ে যাবে চ্যানিং তাতুম। তো তিনি চেয়েছেন যে শিশুদের জন্য দ্য ওয়ান অ্যান্ড ওয়ান স্পার্কলার বইটি প্রকাশ করতে চেয়েছেন। তো আমরা একটু ডিসকাশনটা দেখবো। এখানে রয়েছে কি যে হলিউড অভিনেতা অর্থাৎ চ্যানিং তাতুম হচ্ছেন কে একজন হলিউড অভিনেতা। তিনিই চাইছেন যে চ্যানিং তাতুম তার প্রথম বইটির প্রকাশ করতেন, এবং এটি একটি চিলড্রেনদের ছবির বই দ্য ওয়ান অ্যান্ড ওনলি স্পার্কলা। তো শিরোনামে তার মেয়েকে উৎসর্গিত করেছেন, অর্থাৎ তিনি তার মেয়েকে এই বইটি উৎসর্গিত করেছেন। তো এটা খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে বলিউডের একজন অভিনেতা তিনি কিন্তু বইটি লঞ্চ করতেছেন। তো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, ইনোভেটিভ পিওএস টার্মিনালে ফেডারেল ব্যাংকের ডেবিট কার্ডের সাশ্রয়ী মূল্যের বিকল্প সরবরাহ করতে কোন ব্যাংক ইনোভেটিভ সাথে অংশীদার হয়েছে? অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে ইনোভেটি পিওএস টার্মিনালের ফেডারেল ব্যাংকের ডেবিট কার্ডের সাহসী মূল্যের বিকল্প সরবরাহ করতে কোন ব্যাংক ইনোভেটিভের সাথে অংশীদার হয়েছে? তো এখানে অপশান রয়েছে ফেডারেল ব্যাংক, এইচবিআই, এসসি ব্যাংক এবং আরবিআই। তো এখানে উত্তরটা হয়ে যাবে ফেডারেল ব্যাংক। ফেডারেল ব্যাংক। তো আমরা একটু ডিসকাশন দেখবো এখন। এখানে রয়েছে কি যে ইনোভেটিভ পয়েন্ট অফ সেল অর্থাৎ পিওএস টার্মিনালগুলির মাধ্যমে ফেডারেল ব্যাংক এবং ইনোভিটি পেমেন্ট সলিউশন প্রাইভেট লিমিটেডের মাধ্যমে ফেডারেল ব্যাংক ডেবিট কার্ডের সুবিধাজনক এবং সাশ্রয়ী মূল্যের বিকল্প সরবরাহ করতে। অর্থাৎ কি যে এই যে ইনোভেটিভ পয়েন্ট অফ সেলস এবং ফেডারেল ব্যাংক দুজনে মিলিত হয়ে কিন্তু খুবই সাশ্রয়ী মূল্যের বিকল্প সরবরাহ করবে, এবং এটি কি হবে যে একটি অংশীদারিত্বের সাথে চুক্তি হয়েছে, এবং এটি বর্তমানে 1000টি শহরের মধ্যে এটা আম, বিস্তারিত হবে, এবং 70,000-এর বেশি ইনোভিটি পিওস টার্মিনালগুলিতে সমান মাসিক কিস্তি বিকল্প সরবরাহ করবে। অর্থাৎ কিস্তি অর্থাৎ খুবই কম কিস্তির মাধ্যমে বিকল্প সরবরাহ করবে। তো এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে। তো ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবেন। এবং আজকে এখান থেকে কিছু আমি শর্ট কোশ্চেনগুলো বের করেছি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। যেমন প্রথমে রয়েছে এইচবিএসসি। এইচবিএসসির তো অ্যাকচুয়ালি কি ধরনের কোম্পানি এবং তার এস্টাবলিশ কবে হয়েছে, ফাউন্ডার কি রয়েছে আমি দেখবো এখন। তো এইচবিএসসি প্রথম রয়েছে ব্রিটিশ মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক। তো এইচবিএসসি হচ্ছে কি একটা ব্রিটিশ মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংক। তো এর ফুল ফর্ম কি রয়েছে? এর ফুল ফর্ম হচ্ছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। তো ফুল ফর্মটা জেনে নেবে। এরপর আমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে প্রত্যেকটি এই শর্ট ফর্ম এবং তার সাথে ডিসকাশন। তো ডিসকাশন এবং যদি তোমরা শর্ট ফর্ম আলাদা করে লিখে রাখো এবং পড়ে নাও, তো অবশ্যই আলাদা করে কোনো পড়ার কোনো প্রয়োজন হবে না। তো অবশ্যই পড়ে নেবে। তো এটি এস্টাবলিশড কবে হয়েছে ফার্স্ট? তো 3 মার্চ 1865। তো চলো এবার ফাউন্ডার দেখি। ফাউন্ডার হচ্ছে স্যার থমাস সাউথারল্যান্ড। সাথারল্যান্ড, থমাস সাথারল্যান্ড। এবং হেডকোয়ার্টার কি রয়েছে? লন্ডন, ইউনাইটেড কিংডম। তো এটা হচ্ছে এক ধরনের মাল্টিন্যাশনাল ব্রিটিশ ইনভেস্টমেন্ট ব্যাংক। ফুল ফর্ম হচ্ছে হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। ফার্স্ট এস্টাবলিশড হচ্ছে 3 মার্চ 1865, এবং ফাউন্ডার হচ্ছে থমাস সাথারল্যান্ড। তো এবং এর হেডকোয়ার্টার ইউনাইটেড কিংডম লন্ডনে। তো এরপর হচ্ছে ফেডারেল ব্যাংক। এটি হচ্ছে ফাউন্ডেড হয়েছে 23 এপ্রিল 1931, এবং এটা হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ব্যাংক অ্যাকচুয়ালি। এবং ফাউন্ডার কে রয়েছে কিফি হার্মিস, এবং হেডকোয়ার্টার কোচি কেরালা ইন্ডিয়া। অর্থাৎ কোচি কোচিতে রয়েছে, যেটা কিনা কেরালায়, এবং কেরালা হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত। এবং এমডিএস সিও কে রয়েছেন স্যাম শ্রীনিবাসন। তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যে কোনো ধরনের ব্যাংকিং হতে পারে, ডাব্লিউবিসিএস হতে পারে, ইউপিএসসি হতে পারে, কিংবা যে কোনো ধরনের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো নেক্সট হচ্ছে আরবিআই। আরবিআই হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের এটি ব্যাংক।
মূল ব্যাংক অ্যাকচুয়ালি। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই মহারাষ্ট্র ইন্ডিয়াতে। এস্টাবলিশড হচ্ছে 1935 অর্থাৎ 1935 সালে। ওনারশিপ কে রয়েছে এখানে? 100% স্টেট ওনারশিপ, অর্থাৎ ভারতের এটা 100%ই কিন্তু ভারতীয় এবং ভারতের সরকার অর্থাৎ ভারত গভর্নমেন্টের। তো গভর্নর কে রয়েছেন বর্তমানে? শক্তিকান্ত দাস। এইটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। বর্তমান ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর কে? এই কোশ্চেনটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো নেক্সট কোশ্চেন যাই। কোন মিল্ক ডেয়ারি রব ব্যাংকের গ্লোবাল শীর্ষ 20 মধ্যে 2020 তালিকায় প্রবেশের জন্য প্রথম ভারতীয় সংস্থা উঠেছে? তো অপশান রয়েছে এখানে ডেয়ারি মিল্ক, আমুল এবং গোপালজি। তো এখানে উত্তর হয়ে যাবে অ্যাকচুয়ালি আমুল। তো প্রশ্নটা ছিল কি যে ডেয়ারি মিল্কের রব ব্যাংকের গ্লোবাল শীর্ষে 20 মধ্যে রয়েছে, তো উত্তর আমুল। তো আমরা একটু ডিসকাশন দেখবো যে আমুল গুজরাট সমবায় দুধ বিপণন ফেডারেশন অর্থাৎ GCMMF রব ব্যাংকের গ্লোবাল ডেয়ারি শীর্ষ 20-র মধ্যে 2020 সালে কোম্পানির বার্ষিক তালিকায় প্রবেশকারী প্রথম ভারতীয়। তাহলে এটা কি? প্রথম ভারতীয় একটা দুগ্ধ সংস্থা। ওকে। তো আমুল বার্ষিক কি বলছে? $5.5 মিলিয়ন, অর্থাৎ প্রায় কি 40,240 কোটি টাকা মুদ্রার সাথে 16তম স্থান রয়েছে। তাহলে এর স্থান কত 20-র মধ্যে? এর 20-র মধ্যে হচ্ছে 16। তো খুবই ইম্পর্ট্যান্ট। তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে আমরা একটা জিনিস দেখে নেব যে GCMMF এর ফুল ফর্ম কি? তো রয়েছে উত্তর রয়েছে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড। তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট এর ফুল ফর্মটা। এবং ফাউন্ডেড কবে হয়েছে? 1946 সালে। এরপর আমরা নেক্সট কোশ্চেন চলে এসেছি। কোন বলিউড অভিনেতা বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন? অর্থাৎ বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? তো এখানে অপশান রয়েছে আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, শাহরুখ খান। তো উত্তর হয়ে যাবে মোস্ট ট্যালেন্টেড আয়ুষ্মান খুরানা। তো আমরা এখন ডিসকাশন দেখবো। বলেছে কি যে প্রাইভেট লাইফ ইন্স্যুরেন্স বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে। তাহলে কে নিয়োগ করেছে? বাজাজ অ্যালায়েন্স যে প্রাইভেট লিমিটেড রয়েছে। এবং লাইফ ইন্স্যুরেন্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেতা বাজাজ অ্যালায়েন্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ডিজিটাল পরিষেবাগুলির পাশাপাশি এবং পণ্যগুলির প্রচার করবে। অর্থাৎ তিনি কি অ্যাকচুয়ালি প্রমোট করবেন, এটা হচ্ছে মেন মোটিভ অ্যাকচুয়ালি। এর নেক্সট কোশ্চেন চলে এসেছি। কোন রাজ্য সরকার পরিবেশ রক্ষার জন্য রখওয়ালি অ্যাপ্লিকেশন চালু করেছেন? কোন রাজ্য সরকার আই রখওয়ালি? তো অপশান হয়েছে মধ্যপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব। তো উত্তর হয়ে যাবে এখানে পাঞ্জাব সরকার। তো পাঞ্জাব সরকার করেছে। এখানে অপশান রয়েছে, না সরি, আমরা ডিসকাশন দেখবো এখন। যে বলেছে কি যে পাঞ্জাবে সবুজ নিশ্চিত করতে এবং পরিবেশ রক্ষার জন্য পাঞ্জাব সরকার আই রখওয়ালি অ্যাপ চালু করেছে। অ্যাপ্লিকেশনটি বিকাশ হলো পাঞ্জাবের পরিবেশ সংরক্ষণ এবং বজায় রাখতে এবং ওই প্রক্রিয়ায় মানুষকে অংশীদার করার জন্য তার অভিযানের পরিপূরক করার জন্য সরকারগুলির প্রচেষ্টা। তো এখানে কি বলেছেন যে পাঞ্জাব সরকার, এটা কিন্তু একটা খুব ভালো পদক্ষেপ। বর্তমানে কিন্তু আমাদেরকে পরিবেশকে রক্ষা করতে হবে। পরিবেশ রক্ষা না করলে কিন্তু মানুষের জীবনযাপন এবং সমস্ত জগতের জীবের তথা সমস্ত প্রাণীর কিন্তু জীবন যে বিন্যাস নষ্ট হয়ে যাবে, বায়োডিভার্সিটি নষ্ট হয়ে যাবে। তো পরিবেশকে প্রথম কথা রক্ষা করতে হবে। সে যেভাবেই হোক আমাদেরকে স্টেপ তুলতে হবে। প্রত্যেকটি গভর্নমেন্টের উদ্দেশ্যে বলছি যে তোমরা অবশ্যই এই একটা না স্টেপ উঠাতে হবে, না হলে কিন্তু প্রবলেম হবে। ভারত সরকার হোক বা যে যে রাজ্যের সরকার হোক, সবাইকে কিন্তু স্টেপ তুলতে হবে। নেচারকে, আমাদেরকে প্রকৃতিকে, সব সমস্ত জীবজন্তুকে রক্ষা করতে হবে। তবেই কিন্তু একটা বায়োডিভার্সিটি থাকবে, না হলে কিন্তু শ্মশানে পরিণত হয়ে যাবে। তো রোকওয়ালি নামক অ্যাপটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এখন বলো তো পাঞ্জাবের বর্তমানে মুখ্যমন্ত্রী কে রয়েছেন? ক্যাপ্টেন অমরিন্দর সিং। ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি। ইতালিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ভারতে কে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ ইতালিতে ভারতের বর্তমানে কে রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? তো এখানে অপশন রয়েছে নैना মালহোত্রা, প্রেম কুমার যাদব, জাকারিয়া নাসির। তো এখানে উত্তর হয়ে যাবে নैना মালহোত্রা। তো আমরা একটু ডিসকাশন দেখব। কূটনৈতিক ডক্টর নैना মালহোত্রাকে ইতালিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাম্বাসেডর।
তো বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে। এবং তিনি 1999 ব্যাচের ভারতীয় বিদেশ পরিষেবা অর্থাৎ আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কর্মরত ছিলেন এবং বর্তমান মন্ত্রী অতিরিক্ত সচিব সচিব ছিলেন অর্থাৎ আমলা। তো তো কি বলেছে যে কূটনৈতিক কে ছিলেন তিনি, যে একজন 1919 সালে ব্যাচের আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিসের একজন অফিসার এবং বর্তমান মন্ত্রীর অতিরিক্ত সেক্রেটারি বলতে পারো। তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর নেক্সট কোশ্চেনে যাই, যে 200 বিলিয়ন ডলারের নিখরচায় বিশ্বের প্রথম ব্যক্তিকে, অর্থাৎ 200 বিলিয়ন ডলার প্রথম বিশ্বের ধনী ব্যক্তিকে পৌঁছেছেন। তো অপশন রয়েছে মুকেশ আম্বানি এবং রয়েছে জেফস বেজোস এবং বিল গেটস। তো উত্তর হয়ে যাবে জেফস বেজোস। জেফস বেজোস। এখন আমরা ডিসকাশন দেখব কি বলেছে। ডিসকাশনটি হচ্ছে 2020 সালের মতো একটি অশান্ত বছরের মধ্যে, অর্থাৎ এই যে 2020টা কিন্তু খুবই অশান্ত, খুবই যেন দগ্ধ, অর্থাৎ কি কি যে 2020টা যেন ভেঙে চুরে গেছে, অসহায় মানুষের এক অবস্থা বলতে পারো। তো সমস্ত কিছু কিন্তু ক্ষতি হয়েছে, সমস্ত সেক্টর বলতে পারো, সমস্ত দিক, সমস্ত প্রায় ওয়ার্ল্ডটাই কিন্তু অ্যাকচুয়ালি ধ্বংসের মানে প্রায় প্রায় চলে গেছিল। তো খুবই প্রবলেম বা খুবই লস হয়েছে সমস্ত মানুষের ক্ষেত্রে। তো চাকরিও হ্রাস পেয়েছে, উৎপাদনও হ্রাস পেয়েছে ইত্যাদি দ্বারা চিহ্নিত বিশ্বের ধনী ব্যক্তিরা কিন্তু অনবরত কি করছেন, এগিয়ে যাচ্ছেন উপরের দিকে। তো এটাই কিন্তু বুধবার ই কমার্স জায়ান্টের শেয়ার রেকর্ডে উঠে যাওয়ার কারণে অ্যামাজন.কম সংস্থার প্রতিষ্ঠাতা জেফ বেজোস এর নেট সম্পত্তি 200 বিলিয়ন ডলারে গ্রহণ করেছে, অর্থাৎ তিনি বিশ্বের প্রথম যে 200 বিলিয়ন ডলারকে গ্রহণ করেছেন। তো রিপোর্টে বলা হয়েছে অ্যাকচুয়ালি কদিন আগে মুকেশ আম্বানিও 11 নম্বর থেকে 6 নম্বরে এসেছিলেন এবং 6 নম্বর থেকে 4 নম্বরে এসেছেন। এলন মার্কস 3 নম্বরে এসেছেন এবং 2 নম্বরে রয়েছেন বিল গেটস এবং 1 নম্বরে রয়েছেন জেফস বেজোস। তো এটির সাথে কিন্তু বেজোস এই রেকর্ডটি তৈরিকারী প্রথম ব্যক্তি হিসেবে পরিচিত। তো একের পর এক সমস্ত ধনী ব্যক্তিরাই কিন্তু উন্নতির পথে যাচ্ছেন, খুবই ভালো কথা। তো মুকেশ আম্বানি কিসের জন্য বিখ্যাত? রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড। আর জেফস বেজোস হচ্ছেন অ্যামাজন, বিল গেটস হচ্ছেন মাইক্রোসফট। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেন যাই, নূর ইনায়েত খান প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা হয়েছেন যে কোনো দেশে নীল প্লেগ দিয়ে সম্মানিত হয়েছেন। তো অপশান হচ্ছে রাশিয়া, ইউনাইটেড কিংডম এবং ইসরায়েল। তো এখানে অপশান হয়ে যাবে ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম। তো আমরা একটু ডিসকাশন দেখব কি বলেছে। ইন্ডিয়ান অরিজিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুপ্তচর নূর ইনায়েত খান লন্ডনের নীল ফলকে ভূষিত হয়েছেন। তিনি এই সম্মানের সাথে ভূষিত হয়ে প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা হয়েছেন। 1943 সালে খান নকশবন্দি ফ্রান্সের একজন গোপন রেডিও অপারেটর ছিলেন, ব্রিটেনের স্পেশাল অপারেশন এক্সিকিউটিভের হয়ে কর্মরত। কিন্তু ইনি কি করেছিলেন যে ব্রিটেনে কিন্তু ব্রিটেনের সরকারকে, ব্রিটেনের মানুষকে কিন্তু সাহায্য করেছিলেন এবং অনেক উপকার করেছেন। তার জন্যই কিন্তু ব্লু প্লেগ ভূষিত হয়েছে।